গত কয়েকদিন আগে মাত্র পশ্চিমবাংলায় নির্বাচন হয়ে গেল এবং ব্যাপক মাত্রায় ভোট কারচুপি বলতে যা বোঝায় আর কি, যে প্রপার ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেটা আমরা দেখেছি এবং এটা আরও বেশি তথ্য বের হয়ে আসছে। শুভেন্দু অধিকারী, যাকে বিজেপির মিটিংয়ে তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে, সে একসময় তো মমতার সাথে রাজনীতি করেছে কংগ্রেসে, তৃণমূল কংগ্রেসে, এবং সেখানে সে মানে মোদি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, অমিত শাহ তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কারণ সে ঘুষ নিচ্ছিল, সেটা আবার ভিডিও বের হয়েছিল আর কি। এরকম হাইলি একটা করাপ্ট পলিটিশিয়ান, যাকে সিম্পলি ব্ল্যাকমেল করে বিজেপিতে নেওয়া হয়েছে। আসামে যিনি মুখ্যমন্ত্রী হয়েছে হেমন্ত শর্মা, এক্স্যাক্টলি সেম সিচুয়েশন, হাইলি করাপ্ট, দুর্নীতির মামলা ছিল। বিজেপি তাকে টোপে ফেলে অপশন দিয়েছে যে জেলে যাবা না বিজেপিতে আসবা। তো সবাই যার যার মতো বেটার অপশন হিসেবে সবাই বিজেপিতে ঢুকে গেছে। এবং এই যে অতিমাত্রায় বিজেপি হবার যে কালচার, কারণ হচ্ছে যেই রাজনীতিটা সে বিশ্বাস করে না, যেই রাজনীতিটা সে রাজনীতির প্রথম জীবন থেকে বিশ্বাস করে নাই, সেখানে তার আস্থার প্রমাণ রাখবার জন্য তাকে মানে চরম সাম্প্রদায়িক আচরণ করবার চেষ্টা করা হচ্ছে, যেটা আলটিমেটলি বিজেপির যে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট যে আইডিয়ার যে আবরণ, সেই জায়গাটাতে। এবং দেখেন যে তাদের যে প্রথম মন্ত্রিসভার বৈঠক বসেছে, সেখানে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা নিয়েছে সেটা হচ্ছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া। এমন একটা কাজ যেটা ইতিমধ্যে বহু বছর থেকে ভারত এটা চালিয়ে যাচ্ছে। আমাদের সাথে ধরেন পশ্চিম বাংলার এই অঞ্চলে বাংলাদেশের সাথে সীমান্ত দৈর্ঘ্য 2100 সামথিং কিলোমিটার হবে। তার ভিতরে অধিকাংশ জায়গাতে কিন্তু কাঁটাতারের বেড়া ইতিমধ্যে দেয়া হয়ে গেছে। এবং শহীদ ফেলানির কথা মনে করেন, কাঁটাতারে তাকে ঝুলায় রাখা হয়েছিল হত্যা করে। তো এই রকম প্রচুর ঘটনা, আমাদের প্রচুর বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে, পরে কাঁটাতারে লাশ আটকে ছিল, ফেলে গেছে, এরকম ঘটনা ঘটেছে। তো আজকে গত 2-1 দিনের ভিতরে যেটা দেখলাম যে কী আদেশ তারা জারি করেছে, তার ভিতরে একটা হচ্ছে যে 45 দিনের ভিতরে বাকি যে 550-600 কিলোমিটার আমাদের এই পশ্চিম বাংলার সাথে সীমান্ত আছে, যেখানে কাঁটাতারের বেড়া দেয়া হয় নাই, সেখানের জন্য প্রয়োজনীয় জমি বিএসএফকে বুঝিয়ে দেয়া হবে। অ্যাজ ইফ কি মনে করা হচ্ছে যে কাঁটাতারে যদি বেড়া দিয়ে ঠেকানো না যায়, তাহলে বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ যারা ভারতবর্ষে যায়, হিন্দুস্তানে গিয়ে সেটেল হয়, তাদের ভাষ্য মোতাবেক এইটা বন্ধ করা যাবে না। এখন দেখেন, ভারত একটা দেশ যেখানে বাংলাদেশের শিক্ষিত ন্যূনতম সম্মান মর্যাদা আছে এমন কোনো মানুষ গিয়ে থাকবে? মানে এই সিম্পল কমন সেন্সটা তাদের এই পশ্চিম বাংলার জনগণের ভিতরে নাই, যে বাংলাদেশ থেকে মানুষজন যাবে, কোনো শিক্ষিত মানুষ। আমাদের লোকজন হচ্ছে লিবিয়া থেকে নৌকায় করে ইটালি যাওয়ার জন্য প্রয়োজনে শহীদ হয়ে যাবে, শত শত শহীদ হয়ে যাবে অ্যামাজনের জঙ্গলে, অথবা ওই রাশিয়ার বরফের ভিতরে, সাইবেরিয়ার ভিতরে ফ্রিজ হয়ে মরে যাইব, সাঁতরে যাবে। তারপরে হচ্ছে ভারতবর্ষে গিয়ে যাবে, কেউ সেটেল হইতে চাইবে না। এইটা কোনো দেশ না যেই দেশে মানুষ ইমিগ্রেশনের জন্য যায়, বরং লক্ষ লক্ষ ভারতের ছেলেরা মেয়েরা প্রতি বছর সারা দুনিয়াতে চলে যাচ্ছে এই দেশ ছেড়ে। এবং যেহেতু ডুয়েল সিটিজেনশিপ নাই, লক্ষ লক্ষ মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়ে ব্রিটিশ আমেরিকান পাসপোর্ট নিচ্ছে। অতএব সেই জায়গাতে তারা বোধ করতেছে যে তাদেরকে তাদের দেশ রক্ষা করতে হবে, তাদের সীমান্ত রক্ষা করতে হবে। ফাইন, আপনার সীমান্তে আপনি বেড়া দেন, কাঁটাতার লাগান, তাহলে প্রশ্ন হচ্ছে আপনার অখন ভারত সীমান্তের কি হবে? আপনার অখন ভারতের ভিতরে তো আপনার বাংলাদেশ খেয়ে ফেলার কথা। তাহলে সীমান্ত দিলে বাংলাদেশ খাইবেন কেমনে, নেবেন কেমনে? তাহলে তো গণভোট লাগবে, তো কিছু একটা লাগবে। তো আমরাও ধরেন আপনাদের সাথে চলে যাইতে চাই, তো নেওয়ার জন্য তো সম্পর্ক ভালো রাখতে হবে না? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সেই রকম একজন মানুষ, বাংলা ভাষার কবি, ওই পারেরও কবি এই পারেরও কবি। তো বেড়া দিলে রবীন্দ্রনাথ ঠাকুরের কি হবে, বাংলা ভাষার কি হবে? তাহলে সেই জায়গাতে দেখেন যে বিজেপির রাজনীতির মনস্তত্ত্বটা দেখেন। দ্বিতীয় আর একটা অর্ডার তারা রিসেন্টলি দিয়েছে, রাস্তায় কেউ নামাজ পড়তে পারবে না। আপনি জানেন যে মুসলমানদের শুক্রবার দিনগুলোতে যেটা হয়, মসজিদ ছাপিয়ে রাস্তায় চলে যায়, এবং আমরা ইউরোপে যখন ছিলাম তখনও পড়েছি।
এবং এটা নিয়ে কখনো হই হুলস্থুল অ্যাটলিস্ট ইংল্যান্ডে দেখি নাই, যে রাস্তার ভিতরে ব্লক করে নামাজ পড়া হচ্ছে, পথচারীরা রাস্তার ওই পার দিয়ে রাস্তা পার হয়, সবাই জানে একটা স্পেশাল ডে ফ্রাইডে অথবা ঈদের দিন একটা ঘটনা ঘটেছে এরকম। তো যেখানে 35-40% জনগোষ্ঠী হলো মুসলমান পশ্চিমবাংলায়, সেইখানে রাস্তায় নামাজ পড়তে পারবে না শুক্রবারের দিন, ঈদের দিন। এবং ঈদের নামাজ যেহেতু আমরা ঈদগায় পড়ি, বড় বড় রাস্তা ব্লক করি ঈদের নামাজ পড়া হয়, সব দেশগুলোতেই এগুলোর কালচার আছে এবং এইটা তাদের প্রথম দিনের এজেন্ডা। তাহলে কি ধরনের একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ইতিমধ্যে মোদি তো আছে, গুজরাটের কসাই থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী 2014 সাল থেকে ক্ষমতায় আছে, একটা ব্যাপক মাত্রা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, গত যে 24-এ যে নির্বাচন করেছে সেখানে ব্যাপক মাত্রা একই রকম ইভিএম মেশিন আছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। দিল্লিতে, মহারাষ্ট্রে রাহুল গান্ধী কংগ্রেসের নেতা ডিটেল আলামত জাতির সামনে, প্রেসের সামনে সেগুলো তুলে ধরেছে। একই সিচুয়েশন এখানে হয়েছে, ব্যাপক মাত্রা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। দিল্লিতে এখন সুপ্রিম কোর্টে এটার ব্যাপারে মামলার শুনানি চলছে, যেখানে যে এসআইআর সাবস্ট্যান্সিয়াল ইন্টেন্সিভ রিভিশনে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। সেখানে জেলা ওয়াইজ, সিট ওয়াইজ দেখা হচ্ছে যে পরিমাণ মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তার থেকে আরও কম ভোটে বিজেপি ওই জায়গাগুলোতে জিতেছে। তাহলে মমতা ব্যানার্জি কারেক্টলি বলেছে, রাহুল গান্ধীও কারেক্টলি বলেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে 100-রও বেশি সিটে। এবং এই টোটাল ক্যাম্পেইনটা ফাইট করা হচ্ছে বাংলাদেশ বিরোধী এবং মুসলিম বিদ্বেষ, এই দুইটা এজেন্ডাতে হচ্ছে এই ক্যাম্পেইনটাকে হাইটেন করা হয়েছে, টেনশন। তাহলে দিন শেষে সেই সুশীল সভ্য বাঙ্গু এলিটরা কোথায়, আমাদের জমিদার বাবুরা কোথায়, আমাদের উচ্চবর্ণের হিন্দু বাবুরা কোথায়, যারা বাংলাদেশের এই সিপিবি চালাইছে, বাংলাদেশে সুশীল বানাইছে, তারা দিন শেষে কি আসলে বাঙালি রইল, না তারা আসলে হিন্দু হয়ে গেল? বামদের ইন্টারভিউ দেখলাম যে আপাতত তো রামে থাকুক, তারপরে না হয় আবার বামে যাবে। টোটাল পশ্চিম বাংলার বাঙ্গু যেগুলো ছিল সব বিজেপি হয়ে গেছে এই নির্বাচনে। তাহলে সে কোন লেভেলের সুশীল, সে বাস্তবতাটা বুঝতে হবে। অথচ তাদের নমস্য, তাদেরকে পূজা করে করে বাংলাদেশে, আমাদের এই অঞ্চলে গত 5-6 দশক ধরে বাঙালি কালচারের নামে বাঙালি কালচারাল ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে, যাদেরকে আইডল মনে করে বঙ্কিম, রবীন্দ্রনাথ থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখার্জি, গান বাজনা, সঙ্গীত, শিল্প, বাম রাজনীতি, জমিনদারি, সুশীলতা, সব কিছুর নামে। তাহলে বাঙালির সংস্কৃতির নামের যে ফ্যাসিবাদ, সেটা দিন শেষে বিজেপির ধর্মীয় ফ্যাসিবাদের অংশে পরিণত হয়ে গেছে আজকে। এবং সেটার প্রতিবাদ আর লড়াই তারা করতে পারে নাই, তারা সিম্পলি চেয়েছে এবং সারেন্ডার করেছে। এবং হিস্টোরিক্যালি তাই হয়েছে। দেখেন, যখন প্রথমবার বাংলা ভাগ করে ব্রিটিশরা, সেই 1906 সালে বঙ্গভঙ্গ এবং হয় এই পূর্ব বাংলা এবং আসামের কিছু অংশ নিয়ে, তখন কারা প্রতিবাদ করেছিল? এই একই সুশীলরা প্রতিবাদ করেছিল। দ্বিতীয়বার কারা বাংলা ভাগ করলো 47 সালে? এই কলকাতার উচ্চবর্ণের জমিনদার ব্রাহ্মণ হিন্দু সমাজ, যারা সকল শিক্ষিত সুশীল জনগোষ্ঠী, তারা নতুন করে আবার 47-এ বাংলা ভাগ করলো। এবং দিন শেষে দেখেন তাদের চরিত্র আবার হিস্টোরিক্যালি এক্সপোজড হয়ে গেছে বিজেপির এই জেতার মধ্য দিয়ে, যে তারা আসলে দিন শেষে বাঙালি আনাকে হোল্ড করে না। বাঙালি আনার যে আইডেন্টিটি আছে এটাকে তারা হোল্ড করে না। এটা সিম্পলি একটা হিন্দু রেনেসা এবং হিন্দু সংস্কৃতির জায়গা থেকে তারা দেখে, একটা ব্রাহ্মণবাদিতার জায়গা থেকে তারা দেখে। অতএব সেই জায়গাতে বাংলার সুশীলরা যারা আছেন তাদেরকে নতুন করে আবার চোখের সানির অপারেশন করতে হবে। আপনাদের কলবে যে জং পড়ছে, সেই জমজমের পানি দিয়ে ধুইতে হবে। ধুইয়া নতুন চশমা দিয়ে দেখবেন কাদেরকে নমস্য করে, কাদের পূজা করে, কোন সংস্কৃতির নামে কাদেরকে আপনারা বাংলাদেশে প্রমোট করবার চেষ্টা করেছেন এবং হেরে গেছেন। বাঙালি কালচারাল ফ্যাসিবাদ সিম্পলি হিন্দু কালচারাল আইডেন্টিটির অংশ মাত্র ছিল, এর ভিতরে আমরা সবাই ছিলাম না। তাহলে বাঙালি আনা বলতে যা আছে সেটা বাংলাদেশেই আছে, এবং বাঙালি আনার 55% হচ্ছে বাঙালি মুসলমান। অতএব সেই জায়গাতে যে কালচারাল আইডেন্টিটি শিফট হবে, এবং এই শিফট করতে যে বাধ্য করছে বিজেপির ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী রাজনীতি, সেটা নিয়ে দেখেন বাংলাদেশের সুশীলরা, বাংলাদেশের যে ইসলামোফোবিক মুসলিম বিদ্বেষের যে জনগোষ্ঠী আছে, এরা দেখবেন সবাই চুপচাপ, কোনো কথা বলছে না। বাংলাদেশের সুশীল গণমাধ্যম, বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবী, বাংলাদেশের সুশীল লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃত মানা জনগোষ্ঠী, তারা দেখবেন বিজেপির এই উত্থানে তারা কেউ কোনো প্রতিবাদ করছে না।
বরং আলতো আলতো করে পত্রিকাতে কলাম লিখছে, এটা তেমন কোনো সমস্যা না, এটা আপাতত নির্বাচনে একটু টেনশন ছিল, মোটা দাগে বড় আকারে এটা কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা প্রচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি গত এক সপ্তাহে যা হয়ে গেছে, মসজিদের উপরে গেরুয়া পতাকা উঠায়া দেওয়া, মসজিদে গিয়ে মুসলমানদের নামাজ পড়া অবস্থায় গান বাজনা বাজানো, লাথি মারা, মারধর করা, তারপরে হচ্ছে মুসল্লিদেরকে বিভিন্ন জায়গায় মসজিদে যেতে বাধা দেওয়া, বোরখা ছেড়ে ফেলা, মুসলমানদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য সেগুলো বুলডোজ করে দেওয়া, যে বুলডোজের কালচার ইসরায়েল থেকে তারা নিয়ে আসছে। তারা সিম্পলি একটা কাশ্মীরের প্রোটোটাইপ এখানে বানাবে, মুসলমানদের গণহত্যার প্রিটেক্সট তৈরি করবে, যে 1 কোটি প্লাস মাইনাস মুসলমানদেরকে নাগরিক অধিকার থেকে, নাগরিক সত্তা থেকে, ভোটাধিকারের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে পুশব্যাকের চেষ্টা করবে, তাদেরকে ইতিমধ্যে বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করা হয়েছে, সেই ধরনের গণহত্যা শিবিরে তাদেরকে রাখা হবে এবং বাংলাদেশ প্রশ্নে মুসলিম বিদ্বেষের ধাওয়া তুলে জঙ্গিপনার যে রাষ্ট্র তারা কায়েম করেছে কেন্দ্র থেকে শুরু করে প্রান্ত পর্যন্ত, সেইটা আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনে। বড় প্রশ্ন যেটা, বাংলাদেশ রাষ্ট্র আকারে আমরা প্রস্তুত কিনা এটার জন্য। এটার যে সিভিয়ারিটি, যে হিটলারের নাৎসিদের রাইজিং যেটা হয়েছে গত শতাব্দীর 20s 30s, এটাকে কিন্তু অনেক ইউরোপিয়ান লিডাররা তখন সিরিয়াসলি নেয় নাই, এবং তখনকার লিটারেচার পড়লে এটা পরিষ্কার করে বোঝা যায়। অতএব আমাদের এখানেও কিন্তু আর একটা নাৎসি এবং ফ্যাসিস্টদের রাইজ আমরা দেখতে পাচ্ছি গত কয়েক দশক থেকে, এবং এটাকে শুধুমাত্র আমার দেশ না, পুরো অঞ্চল, রিজিয়নের জন্য এটা কিন্তু একটা হুমকি। ইমরান খান, সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন জেলে আছেন, তাকে দেখেছি রেগুলারলি এই থ্রেট সম্পর্কে তিনি কথা বলেছেন, সতর্ক করেছেন পুরো সাবকন্টিনেন্টের লোকদেরকে। বাংলাদেশ রাষ্ট্র আকারে সরকারকে তাই আমরা আহ্বান করছি, এই ফ্যাসিস্ট হিন্দুত্বর এগেনস্টে আপনারা গণতন্ত্র, উদারমনা, যে আইনের শাসনে বিশ্বাস করে, সবাইকে নিয়ে বাঁচতে চায়, এমন মানুষদেরকে দিয়ে আমাদের ঐক্য করা দরকার। চারপাশের প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের বলয় তৈরি করা দরকার। এইটা যেভাবে আমাদের অধিকারের প্রশ্ন, আমাদের জনগণের সম্মান মর্যাদার প্রশ্ন, আমাদের আজাদি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন, এবং সেখানে আমরা শুধু একা হয়ে এই লড়াইটা করতে পারবো না। এখানে আমাকে চায়নাকে লাগবে, এখানে পাকিস্তানকে লাগবে, এখানে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, সবাইকে আমার লাগবে। এবং আন্তর্জাতিক মহল যারা আছে, আন্তর্জাতিক মহল, ইউরোপ, আমেরিকাকে বোঝানো দরকার যে এইটা সিম্পলি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের ভোটে জেতার বিষয় না, এটা হিটলার এবং মুসোলিনির মতো করে একটা ফ্যাসিস্ট আইডিওলজি এখানে ডেভেলপ করছে, যারা দিন শেষে ম্যাসিভ স্কেলে গণহত্যায় যাবে, যেটা তারা ইতিমধ্যে কাশ্মীর থেকে শুরু করে উত্তরপ্রদেশ, গুজরাট, বিভিন্ন জায়গায় করেছে। তাই সেই লড়াইটা আমাদেরকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পুরো মণ্ডল জুড়ে একসাথে করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রাষ্ট্র এখনও সেই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত না। আমাদের যারা সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করছেন তাদেরকে আহ্বান করব এটাকে অনবোর্ড নেওয়া, সিরিয়াসলি এটার জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করা, ন্যাশনালি, রিজিওনালি এবং ইন্টারন্যাশনালি আমরা কালেকটিভলি এটা কীভাবে ডিল করব।